প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইসোমেরিজম সম্পর্কে আমি তোমাদের সঙ্গে 4টা ভিডিওর আলোচনা করেছি। আজকে লাস্ট ভিডিও অর্থাৎ 5th ভিডিওর আলোচনা আমি তোমাদের সঙ্গে করব। গত যে ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার কি, রিটেনশন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন এবং রেসিমাইজেশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করতে গিয়ে তোমাদের আমি বলেছিলাম যে একটি জৈব অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু থাকে এবং অণুটার মধ্যে যদি কোনো দর্পণ এমনভাবে সেট করা না যায় যে একটা অংশ অপর অংশের দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে অণুটার মধ্যে আলোক সক্রিয় সমবায়বীর সংখ্যা হবে 2n। এবার যদি এরকম অপ্রতিসম বা কাইরাল কার্বন দুটি হয় তাহলে 2 হবে, অর্থাৎ সেক্ষেত্রে 4টি হবে, কিন্তু আলোক নিষ্ক্রিয় রূপ কোনো হবে না। তাহলে প্রথম পয়েন্টটা কি? n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান এবং অণুটিতে প্রতিসাম্য তল নেই। অর্থাৎ প্রতিসাম্য তল থাকলে কি হবে? অণুটার একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে এরম যদি না থাকে সেক্ষেত্রে যে কয়টা কাইরাল কার্বন আছে 2 তত সংখ্যক আমরা আলোক সক্রিয় রূপ পাবো, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো আলোক নিষ্ক্রিয় রূপ বা মেসোফর্ম থাকবে না। তাহলে যদি 3টে অপ্রতিসম কার্বন পরমাণু থাকে এবং যদি কোনো প্রতিসাম্য তল ওই অণুটাতে না থাকে, তাহলে তার আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে 2^3, মানে 2 × 2 × 2, তার মানে 2 × 4, 4 × 8টি। এবং সেক্ষেত্রে আলোক নিষ্ক্রিয় রূপ বা মেসো রূপ হবে নীল, মানে একটাও থাকবে না। এবার n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু আছে এবং n একটা জোড় সংখ্যা, 2, 4, 6, 8, 10 ইত্যাদি, এবং অণুটার মধ্যে প্রতিসাম্য তল আছে, অর্থাৎ অণুটার একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব। তাহলে তার আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে 2n-1। 2n-1 হবে। ধরো দুটো কাইরাল কার্বন আছে এবং তার মধ্যে একটা প্রতিসাম্য তল আছে, তাহলে আলোক সক্রিয় রূপ হবে কত? 2n-1। তাহলে 2 মানে 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার 1। তাহলে কয়টা হচ্ছে? দুটোই হবে। 2 মানে কি? দুইটাই। আর আলোক নিষ্ক্রিয় রূপ কত হবে? 2n-2/2। তাহলে 2 তার মানে 0/2 মানে কি? 0 হয়ে যাচ্ছে, 2 মানে 1। আলোক নিষ্ক্রিয় রূপ হবে একটা। বুঝতে পারলে? এইভাবে কোন একটা অণুর উদাহরণ যদি দেওয়া থাকে তোমাদের কাছে, তাহলে অণুটাকে তোমরা লিখবে, লিখে দেখবে তার মধ্যে প্রতিসাম্য তল আছে কি নেই। যদি থাকে তাহলে এই দুটো নিয়মের মধ্যে পড়বে। এইবার ওই কাইরাল কার্বনের সংখ্যা যদি জোড় হয় তাহলে এই নিয়মটা, আর কাইরাল কার্বনের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এই নিয়মটা। আর যদি কোনো প্রতিসাম্য তল না থাকে তাহলে এই নিয়মটা, সেক্ষেত্রে কিন্তু কোনো মেসো রূপ থাকবে না বা আলোক নিষ্ক্রিয় রূপ থাকবে না। এবার দেখো, যদি nটা একটা বিজোড় সংখ্যা হয় এবং অণুটার মধ্যে যদি প্রতিসাম্য তল থাকে, অর্থাৎ একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে সেক্ষেত্রে আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে 2n-1 -2n-1/2, আর আলোক নিষ্ক্রিয় রূপের সংখ্যা হবে 2n-1/2। বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু আমরা অণুটার মধ্যে আলোক সক্রিয় ও আলোক নিষ্ক্রিয় রূপের সংখ্যা নির্ণয় করতে পারি, এবং সেগুলোর চিত্র অঙ্কন করা তোমাদের কিন্তু বই থেকে উদাহরণ দেখে দেখে করা শিখতে হবে। এটা দিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন নিট, জেই ইত্যাদিতে থাকে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকেও থাকে। সুতরাং এই টেবিলটা খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের। তাহলে প্রথম পয়েন্টটা বলে দিচ্ছি আবার, n সংখ্যক অপ্রতিসম কার্বন আছে কিন্তু অণুটার মধ্যে এমন কোনো প্লেন সেট করা যায় না যে একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব। তার অর্থ হলো অণুটার মধ্যে কোনো প্রতিসাম্য তল নেই। তাহলে আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে 2n, আলোক নিষ্ক্রিয় রূপ হচ্ছে 0। যদি n সংখ্যাটা একটা জোড় সংখ্যা হয় এবং তার মধ্যে প্রতিসাম্য তল থাকে,
তাহলে আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1 আর আলোক নিষ্ক্রিয় রূপের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-2/2। যেমন ধরো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে হয়, আমি এই উদাহরণটা তোমাদের দিয়েছি। মেসো টার্টারিক অ্যাসিড হয় আর এক জোড়া এনানসিওমার হয়, তাহলে দুটা আর একে তিনটা। তাহলে আলোক সক্রিয় রূপ হচ্ছে সেক্ষেত্রে দুটা, আলোক নিষ্ক্রিয় রূপ হচ্ছে একটা, বা মেসো রূপ হচ্ছে একটা। আর যদি এনটা বিজোড় সংখ্যা হয় এবং তার মধ্যে একটা প্রতিসাম্য তল থাকে, তাহলে সেক্ষেত্রে আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2, আর আলোক নিষ্ক্রিয় রূপের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1/2। তাহলে বুঝতে পারলে? এইভাবে তোমরা কোনো একটা অণুর কাইরাল কার্বনের সংখ্যা কতগুলি আছে, সেটা জোড় না বিজোড়, তার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আছে কি নেই, এই জিনিসগুলো দেখে তুমি তার আলোক সক্রিয় ও আলোক নিষ্ক্রিয় রূপের সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারো। নিশ্চয়ই এই আলোচনাটা তোমরা বুঝতে পারলে। এবার আমি পরবর্তী আলোচনায় আসছি। এবার আমরা জ্যামিতিক সমবায়বতার আলোচনায় আসি। এটাও এক বিশেষ ধরনের ত্রিমাত্রিক সমবায়বতা। যদি কোনো দ্বিবন্ধন থাকে, কোনো অণুর মধ্যে যদি দ্বিবন্ধন থাকে, তাহলে কিন্তু সিঙ্গেল বন্ড বরাবর যে রোটেশনটা সম্ভব, দ্বিবন্ধন বরাবর কিন্তু সেই রোটেশনটা আর সম্ভব হয় না। তখন রোটেশনটা ফিক্সড হয়ে যায়, তাহলে রোটেশন আর হতে পারে না। তাহলে যে গ্রুপগুলো দ্বিবন্ধনের যেদিকে থাকবে ওদিকেই থেকে যাবে, অন্যদিকে কিন্তু আর আসতে পারবে না, অর্থাৎ রেস্ট্রিক্টেড রোটেশন হয়ে যায়। সিঙ্গেল বন্ড বরাবর কিন্তু রোটেশন হতে পারে একটা অণু, কিন্তু দ্বিবন্ধন বরাবর কিন্তু সেই রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। এর ফলে কি হয়, দু ধরনের গঠন কিন্তু আমরা পেতে পারি। দ্বিবন্ধনের একই দিকে একই রকমের পরমাণু বা গ্রুপ থাকতে পারে, আবার দ্বিবন্ধনের বিপরীত দিকে একই রকমের গ্রুপ বা পরমাণু থাকতে পারে। যদি দ্বিবন্ধনের একই দিকে একই রকম বা গ্রুপ ও পরমাণু থাকে, তাহলে সেই রকম রূপভেদকে সিস ফর্ম বলা হচ্ছে, সেই জ্যামিতিক সমবায়টাকে বলা হচ্ছে সিস রূপ। যেমন এখানে একটা দেখানো হয়েছে, দুটোই মিথাইল দ্বিবন্ধনের একই দিকে আছে। দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলো তোমরা জানো সবাই প্ল্যানার হয়, সমতলীয় হয়। তাহলে এই দ্বিবন্ধনের একই দিকে দুটো মিথাইল গ্রুপ আছে আর বিপরীত দিকে হাইড্রোজেন দুটো আছে, তাহলে একই ধরনের গ্রুপ একই দিকে আছে, তাহলে সেই রূপভেদটাকে বলা হচ্ছে সিস রূপ। সেই রূপভেদটাকে বলা হচ্ছে সিস রূপভেদ। আর যদি একই ধরনের গ্রুপ দ্বিবন্ধনের বিপরীত দিকে থাকে, দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর সঙ্গে দুটো একই রকমের গ্রুপ লেগে আছে কিন্তু পরস্পর তারা বিপরীত দিকে আছে, এই বরাবর যদি তুমি একটা লাইন ড্র করো তার বিপরীত দিকে আছে, কারণ এই দ্বিবন্ধন বরাবর কিন্তু রোটেশন সম্ভব হয় না, বললাম রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে এই রূপভেদটাকে তখন বলা হচ্ছে ট্রান্স রূপ। এবার একটা জিনিস তোমাদের এখানেই আমি বলে দিই, যেহেতু এখানে মিথাইল গ্রুপ দুটো দ্বিবন্ধনের একই দিকে আছে, এই মিথাইল গুলোর সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে, এই মিথাইলের সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে, তাহলে এই রূপভেদটার মধ্যে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাব জনিত পীড়নটা বেশি হবে। আর ট্রান্সে যেহেতু বড় গ্রুপ দুটো পরস্পর বিপরীতে চলে গেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্থানাভাব জনিত পীড়ন বা স্টেরিক হিন্ড্রেন্স কম হবে। এই কারণে সিস ট্রান্স সমবায়ুগুলোর ক্ষেত্রে ট্রান্স রূপভেদের স্থিতিশীলতা সিস রূপভেদ থেকে বেশি হয়। তাহলে স্থানাভাব জনিত কারণ বা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ট্রান্স রূপভেদটির স্থিতিশীলতা সিস রূপভেদ অপেক্ষা বেশি হয়। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। আবার তো আরেকটা উদাহরণ দিয়েছি, এটা ক্লোরিন এটা ব্রোমিন, এই দ্বিবন্ধনের একই দিকে ওরা আছে। আবার এই ক্ষেত্রে দেখো ক্লোরিন আর ব্রোমিনটা দ্বিবন্ধনের দুই দিকে চলে গেছে, বিপরীত দিকে চলে গেছে, তাহলে এটাকে বলা হচ্ছে ট্রান্স রূপ। তাহলে এটা সিস রূপ, এটা ট্রান্স রূপ। তাহলে বুঝতে পারলে? কিন্তু যদি এমন হতো যে এখানে চারটাই ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতো, তাহলে একই ধরনের গ্রুপ বা পরমাণু, এই কথাটা কিন্তু আমরা তখন ব্যবহার করতে পারতাম না। ধরো এখানেও দুটো গ্রুপ আছে, এখানেও যে দুটো গ্রুপ আছে, চারটাই পরস্পর থেকে আলাদা, তাহলে কাদেরকে এক ধরনের গ্রুপ বলবো এটা কিন্তু বলতে আমরা পারতাম না। এখানে যেমন বলতে পারছি দুটোই হ্যালোজেন একই দিকে আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারতাম না। একটা মিথাইল, একটা হাইড্রোজেন, আরেকটা ধরো ডয়টেরিয়াম, আরেকটা ধরো ফিনাইল গ্রুপ, চারটা চার রকমের গ্রুপ আছে, তাহলে তখন কিন্তু আমি কাকে সিস বলবো কাকে ট্রান্স বলবো এটা বলা কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে এই সিস ট্রান্স সমবায়বতার একটা বলবো দুর্বলতা বা একটা হচ্ছে শর্টকামিংস বা ত্রুটি। এবার লক্ষ্য করো যে যদি একটা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটোর সঙ্গে
যে গ্রুপগুলো যুক্ত আছে তারা যদি সকলেই ভিন্ন ভিন্ন হয়, তাহলে যে কথাটা আমি বললাম সেক্ষেত্রে কিন্তু সিস ট্রান্স এই রূপে আমরা নামকরণটা করতে পারছি না। তার জন্য একটা বিশেষ নামকরণ পদ্ধতি চালু করা হলো, তাকে বলা হয় ইজেড পদ্ধতি। কি পদ্ধতি? ইজেড পদ্ধতি। ই মানে কি? এনজেজেন, কথাটার অর্থ হচ্ছে বিপরীত, একটা ট্রান্সের মতো। এবার কারা বিপরীত? এমন পরমাণু বা গ্রুপ যাদের প্রায়োরিটি সেম, প্রায়োরিটি বা প্রাধান্য সেম, তারা যদি দ্বিবন্ধনের বিপরীত দিকে থাকে, দ্বিবন্ধন যুক্ত কার্বনের সঙ্গে যুক্ত আছে কিন্তু বিপরীত দিকে আছে, যে দ্বিবন্ধন বরাবর যে লাইনটা ড্র করেছি তার দুই বিপরীত দিকে আছে, তখন তাকে বলা হবে ই রূপভেদ, অনেকটা ট্রান্সের মতো। আর যদি ওই গ্রুপ দুটো প্রাধান্য সেম প্রাধান্যের গ্রুপগুলো যদি দ্বিবন্ধনের একই দিকে থাকে, তাহলে তখন তাকে বলা হবে জেড রূপভেদ। জেড কথাটা এসে জোসামেন থেকে, যার অর্থ হচ্ছে একসঙ্গে বা একই সাথে। তাহলে তখন আমরা ইজেড বা জেড ই নামকরণটা ব্যবহার করছি। এবার প্রাধান্যের ক্রমটা সেট করব কিভাবে? প্রাধান্যের ক্রমটা যে নিয়মে সেট করা হয়, যে নিয়মে করা হয়, সেই নিয়মটাকে বলা হয় সিআইপি সিস্টেম। সিআইপি, সি একটা বিজ্ঞানীর নামে এসে, সি ফর চান, আই ফর ইনগোল্ড, আর পি ফর প্রেলক। তাহলে চান, ইনগোল্ড, প্রেলক এই তিন বিজ্ঞানীর কতগুলো নিয়ম দিয়েছেন এই প্রায়োরিটি অর্ডার বা প্রাধান্যের ক্রম নির্ণয় করার ক্ষেত্রে। সেই নিয়মটা আগে আমরা জেনে নিই। সেই নিয়মটা না জানলে তো আমরা সেম প্রায়োরিটি কারা কি করে করলাম সেটা না জেনে আমরা আগেই ইজেড এর আলোচনাটা করতে পারছি না। তাহলে আগে আমরা সিআইপি নিয়মটা শিখে নিই। এই নিয়মে বলা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে যে গ্রুপগুলি সরাসরি যুক্ত আছে, এই কার্বনটার সঙ্গে এই দুটো গ্রুপ সরাসরি যুক্ত আছে। এবার এই কার্বনের সঙ্গে যুক্ত আছে ব্রোমিন, এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে কার্বন। তাহলে এই কার্বনটার সঙ্গে সরাসরি যুক্ত আছে এই কার্বন, আর এই কার্বনটার সঙ্গে সরাসরি যুক্ত ব্রোমিন। এবার এদের মধ্যে এই কার্বন আর ব্রোমিনের মধ্যে দেখা যাচ্ছে ব্রোমিনের পরমাণু সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বেশি, তাহলে এর প্রায়োরিটি হবে বেশি, বেশি অর্থাৎ তার নাম্বারটা 1, আর এই গ্রুপটার প্রায়োরিটি হয়ে গেল সেক্ষেত্রে 2। সিমিলারলি এই কার্বনের সঙ্গে যুক্ত যে গ্রুপ দুটো আছে, কি গ্রুপ দুটো? এই গ্রুপ দুটো, একটা ক্লোরিন একটা ইথাইল। এই ক্ষেত্রে ক্লোরিনটা সরাসরি যুক্ত, আর এই ক্ষেত্রে এই কার্বনের সঙ্গে এই কার্বনটা সরাসরি যুক্ত। এবার প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কার্বনের থেকে বেশি, তাহলে এর প্রায়োরিটি হচ্ছে 1, এর প্রায়োরিটি হচ্ছে 2। এই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি এখানে প্রায়োরিটি 1, এটার প্রায়োরিটি 2, এখানে প্রায়োরিটি 1, এর প্রায়োরিটি হচ্ছে 2। এইবার দেখো এক্ষেত্রে সেম প্রায়োরিটি দুটো পরস্পরের বিপরীতে গেছে, বিপরীত, তাহলে তখন এটা ই ফর হয়ে গেল, ই রূপ, তখন এটা হয়ে গেল ই রূপ। বুঝতে পেরেছো কথাটা? বিপরীতে থাকলে তাকে কি বলা হচ্ছে? ই। আর এই ক্ষেত্রে সেম প্রায়োরিটি গ্রুপ দুটো দ্বিবন্ধনের একই দিকে আছে, তাহলে এটা হচ্ছে জেড রূপ, তাহলে এই রূপটাকে বলা হচ্ছে জেড রূপ। এটা কোন নিয়মে করা হলো? সিআইপি নিয়মে। চান, ইনগোল্ড আর প্রেলক এই তিন বিজ্ঞানীর নির্ণীত যে প্রায়োরিটি অর্ডার সেট করার যে নিয়ম, সেই নিয়মে করা হলো। তাহলে কি করে ইজেড করা হলো বুঝলে? এটা তাহলে যে সিস ট্রান্স সিস্টেমটা ছিল তার থেকে অনেক বেটার। এখানে আর এইরকম সমস্যা হবে না। চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ হলেও আমার কোনো অসুবিধা নেই। দ্বিবন্ধন যুক্ত কার্বনের সঙ্গে কারা যুক্ত আছে তাদের প্রায়োরিটি অর্ডার 1 আর 2 সেট করব, এক্ষেত্রে প্রায়োরিটি অর্ডার 1 আর 2 সেট করব। সেম প্রায়োরিটি একই দিকে থাকলে হয়ে যাবে জেড, আর সেম প্রায়োরিটি যদি বিপরীত দিকে থাকে তাহলে হয়ে যাবে ই। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো আমার সমস্যা হবে না। বুঝতে পারলে? এইবার এই যে সিআইপি সিস্টেম, এই সিস্টেমটাকে তোমাদের একটু ভালো করে আমি বলে নিই। ধরো একটা কাইরাল কার্বন আছে, আমি ফিশার প্রজেকশনে এঁকেছি। একটা কাইরাল কার্বন আছে, তাকে আমি ফিশার প্রজেকশনে এঁকেছি। একবারে ফিশারের যেমন করে আঁকা হয় এইভাবেই আঁকি। এইটা ধরো মিথাইল, এইটা ধরো OH,
এইটা ধরো হাইড্রোজেন, এইটা ধরো আরেকটা গ্রুপ ধরে নাও, মনে করো ক্লোরিন। তাহলে চারটা, তাহলে এটা একটা অ্যাসিমেট্রিক কার্বন। আগের বার আমরা দুটো প্রায়োরিটি সেট করছিলাম, 1 আর 2, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো প্রায়োরিটি সেট করলে হবে না, চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন। তাহলে এর চারটা গ্রুপের চারটা প্রায়োরিটি লিখতে হবে। প্রাধান্যের ক্রম কি হবে? 1 2 3 4। এবার কার প্রায়োরিটি 1 হবে? এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে এখানে এই কার্বনটা, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এই অক্সিজেনটা, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এখানে হাইড্রোজেনটা, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এখানে ক্লোরিন পরমাণুটা। এদের মধ্যে এর পরমাণু ক্রমাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে এর প্রায়োরিটি হলো 1। এর প্রায়োরিটি হলো 1। তারপরে দেখো এই বাকি যারা থাকলো, এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা কার্বন। অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কার্বনের থেকে বেশি, তাহলে এর প্রায়োরিটি হলো 2। বুঝতে পারলে? এবার কার্বন ও হাইড্রোজেনের মধ্যে এর প্রায়োরিটি, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক বেশি, তাহলে এর প্রায়োরিটি 3, আর কার্বন হাইড্রোজেনের প্রায়োরিটি হয়ে গেল 4। তাহলে যখন অ্যাসিমেট্রিক কার্বনের ক্ষেত্রে এই নিয়মটাকে আমরা সিআইপি নিয়মটাকে কাটাবো, যখন আমরা এই সিআইপি নিয়মটা অ্যাসিমেট্রিক কার্বন যুক্ত যৌগের ক্ষেত্রে খাটাবো, তখন চারটা গ্রুপের প্রায়োরিটি অর্ডার বা চারটা পরমাণুর প্রায়োরিটি অর্ডার কিন্তু আমার সেট করতে হবে চান ইনগল প্রিলক সিস্টেমে। এবার দেখো আরেকটা মজার জিনিস লক্ষ্য করে, এবার যদি এরকম হতো, এটা মনে করো আছে হচ্ছে CHO আর এটা আছে হচ্ছে COOH, চারটাই ভিন্ন ভিন্ন গ্রুপের ক্ষেত্রে। এবার দেখো এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা, এবার এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা, তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে আর একটা দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন আছে, তাই তো? এই দ্বিবন্ধন যুক্ত অক্সিজেনকে আমরা দুটো অক্সিজেন রূপে কল্পনা করতে হবে। সেক্ষেত্রে এই কাইরাল কার্বনের সঙ্গে এই যে গ্রুপ CHO গ্রুপটা আছে, যেটা দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন ছিল, তাকে দুটো অক্সিজেন রূপে কল্পনা করতে হবে। আবার এইটার ক্ষেত্রে দেখো এই কার্বনটা, স্টার যুক্ত কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে কি আছে? একটা দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন, একটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন আছে OH রূপে, এই রূপে আছে। এইবার দেখো এই দুটো গ্রুপের প্রায়োরিটি কার বেশি হবে? প্রথমে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত, এখানেও এই কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে প্রথমটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এই কার্বনটা আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত, এখানেও কার্বনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, আরেকটা ক্যান্সেল আউট হলো। এই কার্বনটা আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, এখানেও এই কার্বনটা আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, ক্যান্সেল আউট হয়ে গেল। এবার থার্ড নাম্বারটা এখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, থার্ড নাম্বারটা এখানে অক্সিজেনের সঙ্গে যুক্ত, ফলে এর প্রায়োরিটি বেশি, তাহলে এই ক্ষেত্রে এর প্রায়োরিটি হবে হচ্ছে 2 আর এর প্রায়োরিটি হবে 3। তাহলে সিআইপি সিস্টেমটা তোমাদের বোঝাতে সক্ষম হলাম। এইভাবে সিআইপি সিস্টেমে দ্বিবন্ধন যুক্ত যৌগই হোক বা কাইরাল কার্বন যুক্ত যৌগই হোক, তাদের বেলায় বিভিন্ন গ্রুপ ও পরমাণুর প্রায়োরিটি অর্ডার সেট করতে হয়, প্রাধান্যের ক্রম সেট করতে হয় 1 2 হিসাবে যদি দ্বিবন্ধন যুক্ত যৌগ হয়, আর যদি অ্যাসিমেট্রিক কার্বন যুক্ত যৌগ হয় তাহলে 1 2 3 4 প্রায়োরিটি অর্ডার সেট করতে হয়। এই নিয়মটাকেই বলা হয় চান ইনগোল্ড প্রিলক সিস্টেম, সংক্ষেপে বলা হয় সিআইপি সিস্টেম। এই সিস্টেম ধরেই আমরা যেমন জ্যামিতিক সমবায়গুলিকে ইজেড রূপে নামকরণ করছি, তেমনি ভাবে যে আলোক সক্রিয় যৌগগুলো আছে বা অ্যাসিমেট্রিক যৌগগুলো আছে, তাদেরকে আমরা কিন্তু RS রূপে নামকরণ করব, যেটা পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে সেই ভিডিওর আলোচনাটা আমরা পরবর্তীতে করব, কিন্তু নিয়ম এইটাই লাগবে, চান ইনগোল্ড প্রিলক সিস্টেমই লাগবে। বুঝতে পারলে? এবার দেখো, শুধুমাত্র যে দ্বিবন্ধন যুক্ত যৌগ তাই নয়, এমন কিছু যৌগ আছে যাদের বেলাতেও আমি কিন্তু এই ইজেড নামকরণ বা সিস ট্রান্স নামকরণটা ব্যবহার করতে পারি। দেখো, এখানে দেখো দুটো গ্রুপ আছে, এটা মনে করো C2H5, এইটা মনে করো হাইড্রোজেন, এইটা মনে করো C2H5, এইটা মনে করো হাইড্রোজেন। এক্ষেত্রেও কিন্তু এই যে দুটো বন্ড আছে, এই দুটো বন্ডের জন্য কিন্তু এরও রোটেশন সম্ভব হচ্ছে না,
তাহলে এখানেও রোটেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড। এবার গ্রুপ দুটো একই দিকে আছে, তাহলে এটা সিস। আর যদি গ্রুপ দুটো বিপরীত দিকে থাকতো, এখানে CH2 CH3, এখানে থাকতো CH2 CH3, CH2 CH3 মানেই C2H5, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে তখন তাকে বলতাম ট্রান্স। তাহলে সিস ট্রান্স এখানেও করা যায়। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস লক্ষ্য করো, অক্সিন যৌগের ক্ষেত্রে C ডাবল বন্ড N, এখানে হাইড্রোজেন নিলাম, এখানে ফিনাইল নিলাম। ফিনাইল মানে কি? C6H5, এখানে নিলাম হচ্ছে OH, আর এটা এখানে আছে লোন পেয়ার। এইবার দেখো এটাকে কি লিখবো, এখানে তো কোনো গ্রুপ নেই, তাহলে সরাসরি সিস ট্রান্স লেখাটা কিন্তু এখানে অসুবিধাজনক। এটাকে তাহলে কি লিখবো, এখানে পিএইচ এবং ওএইচ দুটো পরস্পর বিপরীত দিকে আছে, কিন্তু এইচ আর ওএইচ একই দিকে আছে। ঠিক আছে? আরেকটা আমরা লিখতে পারি সি ডাবল বন্ড এন, এখানে এইচ, এখানে পিএইচ, এখানে হচ্ছে লোন পেয়ার, আর এখানে হচ্ছে OH। এবার হাইড্রোজেন ও OH দুটো পরস্পরের বিপরীতে, এখানে হাইড্রোজেন ও OH দুটো পরস্পরের একই দিকে, এটাকে বলা হচ্ছে সিন রূপভেদ, সিন SYN। আর এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন ও OH পরস্পরের বিপরীত থাকলে তাকে বলা হচ্ছে অ্যান্টি। এই ক্ষেত্রে কিন্তু সিস ট্রান্সও বলা হয় না, ইজেডও বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সিন আর অ্যান্টি। কি বলা হচ্ছে? সিন আর অ্যান্টি। এখানে এইচ ও এইচ দুটো একই দিকে থাকলে তাকে বলা হচ্ছে সিন, আর এইচ আর ওইচ দুটো যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাহলে বলা হয় অ্যান্টি। এরকম অক্সিজেন যৌগের ক্ষেত্রেও কিন্তু আমরা সিস ট্রান্সের মতোই সিন অ্যান্টি এরকম দুটো রূপভেদ আমরা কল্পনা করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা বললাম, ইজেডও বললাম। তাহলে এই যে জ্যামিতিক সমবায়বতা, দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে আমরা সিস ট্রান্স সমবায়বতাটা সব সময় খাটাতে পারছি না। যখন দুটো দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে সবগুলো গ্রুপই ভিন্ন ভিন্ন থাকছে, তখন আমরা কিন্তু সিস ট্রান্সের বদলে ইজেড নামকরণ ব্যবহার করছি, যেটা কিনা চান, ইনগোল্ড, প্রিলগ এই তিন বিজ্ঞানীর যে সিআইপি সিস্টেম আছে তার উপর ভিত্তি করে করা হয়েছে। ঠিক আছে? তাহলে এই আলোচনাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এর সঙ্গে আমাদের যে স্টিরিওকেমিস্ট্রি, আইসোমেরিজমের আমরা আলোচনা করছিলাম, তার আন্ডারে ছিল গঠনগত সমবায়বতা এবং ত্রিমাত্রিক সমবায়বতা। ত্রিমাত্রিক সমবায়বতা আবার দুরকম ছিল, আলোকীয় সমবায়বতা আর জ্যামিতিক সমবায়বতা। আরেকটা ছিল, সেটা হচ্ছে কনফরমেশনাল সমবায়বতা। তাহলে কনফরমেশন গুলো কিভাবে লিখতে হয় সেটা না শিখে ওটা কিন্তু আমরা করতে পারছি না এই মুহূর্তে। তাহলে আগে আমরা কনফরমেশন গুলোকে কিভাবে লেখা হয় সেই জিনিসটা আগে শিখে পরে আমরা সেটা করব পরবর্তী সময়ে। তাহলে আইসোমেরিজমের যে আলোচনাটা আমরা এই পর্যন্ত এই 5টা ভিডিওর মধ্যে শেষ করছি। আশা করি তোমাদের এই সংক্রান্ত সমস্ত আলোচনা তোমাদের একদম পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে, আর কোনো সমস্যা তোমাদের থাকবার কথা নয়। কিন্তু যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা ইউটিউব যে এডুকেম চ্যানেলটা আছে তার কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আমি তাহলে পরবর্তীতে সেই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি কিন্তু এখানেই শেষ করছি, এবং এর সঙ্গেই যে আমাদের আইসোমেরিজমের আলোচনা সেটা সমাপ্ত হলো।